শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোষ বিভাজন মোট কত প্রকার? 3 প্রকার। জীবজগতে যত কোষ বিভাজন আছে সেটা হচ্ছে 3 প্রকার। কি কি ছিল? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এর মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আমরা জেনেছি যে এটা প্রত্যক্ষ কোষ বিভাজন, সরাসরি কোষ বিভাজিত হয়ে একটি কোষ বিভাজিত হয় দুটি কোষে পরিণত হয়। এরপরে আমরা মাইটোসিস কোষ বিভাজনেও খানিকটা দেখেছিলাম যে কি একটা দেহকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে, কিন্তু এই দেহকোষটা বিভাজনের সময় বেশ কিছু ফাংশন হয়, অর্থাৎ নিউক্লিয়াসটা বিভাজনের সময় বেশ কিছু ফাংশন হয়, সেগুলো নিয়ে মেইনলি আজকে আমরা কথা বলবো। তো তারপরেও আমরা গত ক্লাসটা আরো একটু রিভিউ করে নিব, কোষচক্র কি, কোষচক্রের কোথায় কি কাজ হয় সেগুলো নিয়েও খানিকটা বলবো। তো আমরা জানি যে কোষচক্র কি, একটা কোষ একটা চক্রের মাধ্যমে বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ, নতুন কোষ যখন তৈরি হয় তখন সে কিছুটা প্রস্তুতি গ্রহণ করে, বিভাজন তো হওয়ার আগে কিছুটা প্রস্তুতি গ্রহণ করে, সেজন্যই তাকে যে প্রস্তুতিটা গ্রহণ করে সেই সময়টাকে বলা হয় ইন্টারফেজ দশা। তো তাহলে কোষচক্র কয়টা জিনিস নিয়ে গঠিত? দুটো, একটা হচ্ছে প্রস্তুতি পর্যায় আর একটা হচ্ছে তার বিভাজন পর্যায়। হাওয়ার্ড এবং পেল্ক এই কোষ চক্রটা প্রস্তাব করেন। হাওয়ার্ড এবং পেল্কের কোষ চক্রটাই মেইনলি আমরা কিন্তু পড়ছি। তো কোষ চক্র দেখো তিনটা ভাবে, ইন্টারফেস দশাটা তিনটা পর্যায়ে বিভক্ত, G1, S এবং G2। আর কোষ বিভাজন পর্যায়ে মিওসিসেও এই ইন্টারফেস হয়, মাইটোসিসের ক্ষেত্রেও ইন্টারফেস হয়, অ্যামাইটোসিসের আগেও কিন্তু ইন্টারফেস হয়। এটা হলো কোষ চক্র। তো আমরা একটু বোর্ড ইউজ করব, এখন বোর্ড ইউজের মাধ্যমে আমরা করব। ওকে, আমরা দেখেছিলাম যে সেল সাইকেল, তাই না? সেল সাইকেল কয় ভাগে ভাগ করেছি? ইন্টারফেস, এবং এম ফেজ বা বিভাজন দশা। তো এইটুকু অংশ হচ্ছে আমার ইন্টারফেস। একটা কোষ তৈরি হওয়া থেকে শুরু করে একদম এই অংশটুকু, এইটুকু হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেস দশাটা সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় 90 থেকে 95%, এবং এই এম ফেজ দশা এইটুকু বিভাজিত হতে সময় লাগে অনলি 5% টাইম, 5 to 10%। তাহলে প্রস্তুতির সময়টাই কিন্তু বেশি। এখন এই প্রস্তুতির সময়ের মধ্যে আমরা আবার দেখেছিলাম যে G1 মানে ইন্টারফেস দশাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে G1, S এবং G2। G1 এ কি কি হয়েছিল তোমাদের মনে আছে কিনা? G1 এ এটিপি সিনথেসিস হয়েছিল, তাই না? তারপরে প্রোটিন সিনথেসিস হয়েছিল, এরপরে সিনথেসিস হয়েছিল এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম। এই এনজাইম এবং প্রোটিন গুলো কিসের? এনজাইম এবং প্রোটিন গুলো হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন, ডিএনএ সিনথেসিসের জন্য যে এনজাইম এবং প্রোটিন গুলো দরকার হয় সেটাই। সাইক্লিন নামক একটা প্রোটিন সিনথেসিস হয়েছিল। সাইক্লিন প্রোটিনটা কি? এটা একটা গ্রুপস অফ প্রোটিন। সাইক্লিন এখানেও তৈরি হবে, অর্থাৎ G1 ফেজেও তৈরি হবে, S1 এও, তো S এও তৈরি হবে এবং G2 তেও তৈরি হবে। এই যে সাইক্লিন প্রোটিনটা, এই সাইক্লিন প্রোটিনটা তৈরি হয় মেইনলি কোষের নিজস্ব উদ্দীপনায়, এবং কোষ বাইরের কোষগুলোকে বা বাইরের অন্যান্য কোষগুলোকে যে উদ্দীপনা প্রদান করে থাকে, অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর গুলো, এই গ্রোথ ফ্যাক্টর এবং কোষের নিজস্ব অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপনার ফলে এই সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়। এবং সাইক্লিন প্রোটিন যদি একবার ইন্টারফেস দশায় তৈরি হয়ে যায়, তার মানে যে কোষটা সাইক্লিন প্রোটিন তৈরি করবে, ধরি এই কোষটা সাইক্লিন প্রোটিন তৈরি করছে, যখনই সাইক্লিন প্রোটিন তৈরি করে ফেলবে তার মানে সে পরবর্তী স্টেজে যাবেই। ওকে, সাইক্লিন প্রোটিন তৈরি করবে এবং সিডিকে যৌগ, সিডিকে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই কাইনেজটা এক ধরনের এটিপি। এই কাইনেজটা কি কিসে সক্রিয় হয়? যখন সাইক্লিন তৈরি হয় তখনই এই কাইনেজ সক্রিয় হবে। যদি সাইক্লিন তৈরি না হয় তাহলে কিন্তু কাইনেজ সক্রিয় হবে না। ওকে, মেইনলি এগুলো তৈরি হয় কোথায়? G1 এ। এরপরে যখন এটা তৈরি হয়ে গেল, কোষের আর কোনো সমস্যা নাই, কোষের নিউক্লিয়াস ঠিক আছে, কোষের প্রোটিন তৈরি হয়েছে, এনজাইম তৈরি হয়েছে, সাইক্লিন তৈরি হয়েছে, সিডিকে তৈরি হয়েছে, তখন এই কোষটা কোথায় প্রবেশ করবে? এস ফেজে। এস ফেজে কি হয়? ডিএনএ ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন হয়।
তোমরা জানো রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন হচ্ছে একটা থেকে হুবহু তার প্রতিলিপন তৈরি হওয়া। এখানে শুধু যে ডিএনএ রেপ্লিকেট করে ডাবলিং হবে তা কিন্তু না, হিস্টোন তৈরি হবে। হিস্টোনেও এক ধরনের প্রোটিন ডিএনএ এর জন্য লাগছে। আচ্ছা, হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, ডাবলিং হচ্ছে। যদি এটা প্রাণী কোষ হয় তাহলে আরো একটা জিনিস এখানে ডাবল হবে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। তোমরা জানো যে সেন্ট্রিওল কোথায় থাকে? প্রাণী কোষে থাকে, যেটা স্পেন্ডেল ফাইবার তৈরি করে। কিন্তু উদ্ভিদ কোষের হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে সেন্ট্রিওল ফাইবারটা তৈরি করে না, স্পেন্ডেল ফাইবার তৈরি করে না। স্পেন্ডেল ফাইবার তৈরিতে অংশগ্রহণ করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস। তো সেন্ট্রিওলটা এখান থেকেই তৈরি হবে, ডুপ্লিকেট হবে আর কি। এরপরে যখন রেপ্লিকেশন হয়ে যাবে, হিস্টোন প্রোটিন তৈরি হয়ে যাবে, সেন্ট্রিওল ফর্মেশন তৈরি হয়ে যাবে। এরপরে এখানেও কিছু সাইক্লিন তৈরি হবে। হওয়ার পরে ডিএনএ কোষটা কোথায় যাবে? G2 ফেজে প্রবেশ করবে। G2 ফেজে কি কি হয়? G2 ফেজে আবার এটিপি তৈরি হবে, এখানেও কিছু সাইক্লিন তৈরি হবে, এবং এই যে ডিএনএ রেপ্লিকেশন হলো, এই যে ডিএনএ রেপ্লিকেশন হলো, এই রেপ্লিকেট হওয়া ডিএনএ যদি কোনো ভুলভাল থাকে, অর্থাৎ কোনো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা রিপেয়ার হবে। অর্থাৎ ধরে নেই যদি ওই যে আগের ক্লাসেই বলেছিলাম যে 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোমের মধ্যে 45টা ক্রোমোজোম ঠিকঠাক মতো ডাবলিং হয়েছে, একটা ক্রোমোজোম রেপ্লিকেট করতে পারিনি, সেক্ষেত্রে এই ক্ষতিটা এখানে পোষাবে, মেরামত হবে। দেন G2 ফেজ কভার করে এম ফেজে প্রবেশ করবে। এখানে আরো একটা জিনিস হয়, যেটা বললাম যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস গুলো তৈরি হবে। মাইক্রোটিউবিউলস কি? টিউবিউলার ফর্ম, অর্থাৎ নলাকার ছোট ছোট নলের মনোমারগুলো পলিমারাইজড হয়ে একটা বড় নল তৈরি করবে, যা কিনা স্পিন্ডল ফাইবার তৈরি করতে সহায়তা করবে। স্পিন্ডল ফাইবার কি, সেটা আমরা এম ফেজে গিয়ে আরো ভালো মতো বুঝবো ইনশাআল্লাহ। ওকে, এই যে এই ইন্টারফেস দশাটা হলো, ইন্টারফেস দশায় বিভিন্ন এটিপি তৈরি হলো, প্রোটিন তৈরি হলো, এনজাইমস তৈরি হলো, ডিএনএ ডুপ্লিকেশন হলো, মাইক্রোটিউবিউল ফর্মস হলো, যদি প্রাণী কোষ হয় সেন্ট্রিওলস ফর্ম ডাবলিং হলো, কোনো যদি মেরামতের দরকার হয়, রিপেয়ার থাকে, রিপেয়ার হলো। কিন্তু ধরো যে আরো যে কোষের অর্গানালিজ গুলো আছে, গলগি বডি, এর আগের দিনও বলেছিলাম আমি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামস, এছাড়া লাইসোজোম, রাইবোজোম, আরো যা যা আছে। রাইবোজোম যখন বললাম তখন অর্থাৎ আরএনএ, 3 ধরনের আরএনএ কিন্তু হবে, যেমন ট্রান্সফার আরএনএ, টিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ। এই 3 ধরনের আরএনএ কিন্তু ডাবল হবে, অর্থাৎ তৈরি হবে, সিনথেসিস হবে। কারণ এই 3টা পর্যায়ে চলতেই এই আরএনএ গুলো, প্রোটিন গুলোর প্রয়োজন হয়। ওকে, আমরা এখন এম ফেজে প্রবেশ করি। এই 3টা ফেজ আমরা গতদিনই পড়ে এসেছিলাম। যাই হোক, এখন আমরা এম ফেজে প্রবেশ করব। এটা হচ্ছে এম ফেজ। এম ফেজ কতটুকু সময় লাগে? মাত্র 5%। অর্থাৎ এটা যদি 24 ঘন্টা ধরি আমি, যে 24 ঘন্টায় এই কোষটা বিভাজিত হবে, তাহলে কোষটা প্রস্তুতি গ্রহণ করবে প্রায় 23 ঘন্টা ধরে, এবং 1 থেকে 1.5 ঘন্টা ব্যয় হবে মাইটোসিস বিভাজনে এম ফেজে। তো এম ফেজ আবার দুটো ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। কি কি? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কি? নিউক্লিয়াসের বিভাজন। এই পর্যায়ে নিউক্লিয়াস বিভাজিত হবে। নিউক্লিয়াস আবার বিভাজিত হয় কয়েকটি পর্যায়ের মাধ্যমে। কি কি পর্যায় সেগুলো? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সংক্ষেপে আসলে এই প্রোফেজ দশাটা দীর্ঘস্থায়ী, যার জন্য একে আমরা 2টা ভাগে ভাগ করলাম। প্রোফেজ অর্থাৎ আর্লি প্রোফেজ এবং লেট প্রোফেজ। লেট প্রোফেজকে কি বলা হয়? প্রি মেটাফেজও বলা হয়। তো দীর্ঘস্থায়ী বিধায় আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এটা মনে রাখার জন্য কখনো কখনো প্রোফেজের পরে মেটাফেজ না, অ্যানাফেজ না, টেলোফেজ,
সেটা মনে রাখার জন্য আমরা এভাবে বলি পিম্যাট, PMAT, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওকে, এই পর্যায়গুলোর মাধ্যমে ক্যারিওকাইনেসিস হবে। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। তার মানে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে কয়টা নিউক্লিয়াস দেবে? দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের মাধ্যমে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস হবে। দেন দুটো নিউক্লিয়াস হওয়ার পরে হবে হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস অর্থ হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ কোষে নিউক্লিয়াস তো বিভাজিত হলো, হওয়ার পরে যদি সাইটোপ্লাজমও ঠিকমতো বিভাজিত না হয় তাহলে দুটো কোষ কিভাবে ফর্মেশন হবে? অর্থাৎ এখানে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুটো নিউক্লিয়াস তৈরি হয়, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস ফর্ম হয় এবং এখানে একটা সেল থেকে দুটো সেল ফর্ম হয়। এই পর্যায়গুলো হবে। দেন সাইটোকাইনেসিস হয়ে একটা সেল দুটো সেলে পরিণত হবে। আমরা জানি যে মাইটোসিস কাদের হয়? মাইটোসিস যে কোনো হ্যাপ্লয়েড সেলের হতে পারে, ডিপ্লয়েড সেলের হতে পারে, পলিপ্লয়েড সেলের হতে পারে। অর্থাৎ n, টুয়াইস n বা তার চেয়ে বেশি সংখ্যা মানে পলিপ্লয়েড সেলেরও মাইটোসিস হতে পারে। কিন্তু মিওসিস কিন্তু আবার কখনোই হ্যাপ্লয়েড সেলের হয় না, মিওসিস সবসময় ডিপ্লয়েড সেলের হয়। তো মিওসিস যখন আমরা পড়বো তখন ওটা আরো ভালোভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যদি একটা দেহকোষ টুয়াইস n হয়, তো এই কোষটার প্রথমে কি হবে? দুটো নিউক্লিয়াস বিভাজিত হবে, তাই না? এটাও টুয়াইস n, এটাও টুয়াইস n। দেন কি হবে? এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এবং দেন দুটো কোষে বিভাজিত হবে, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এরও যে নিউক্লিয়াসটা থাকবে টুয়াইস n এবং টুয়াইস n, এই যে এখান থেকে ভাগ হয়ে গিয়ে সাইটোকাইনেসিস হয়ে সাইটোকাইনেসিসে পরিণত হবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আবার এম ফেজের প্রোফেজ দশায়। আমরা পাওয়ার পয়েন্টে পরে যাচ্ছি, আমরা জাস্ট আগে একটু বোর্ডের মাধ্যমে ব্যাপারগুলো দেখে নেই। ওকে, আমরা বলেছিলাম কি পিম্যাট, তার মানে কি প্রোফেজ দিয়ে শুরু হবে কোষ বিভাজন, তাই তো? আচ্ছা, প্রোফেজ যদি হয়, একটা প্রোফেজ দশার কোষটা কেমন হবে? আমরা একটা উদ্ভিদ কোষ আঁকি, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে সব সময়, আমার সাথে সাথেই আঁকার চেষ্টা করবে। তোমরা অবশ্য পেন্সিল দিয়ে আঁকবে, আরো ভালো হবে, আমি কম্পিউটারে আঁকা অত ভালো হবে না। তো একটা কোষের কি আরো অনেক অঙ্গাণু থাকে, কিন্তু যেহেতু আমরা এখন নিউক্লিয়াসের বিভাজন দেখাবো সেজন্য নিউক্লিয়াসটাকেই কোষ ভর্তি করে এঁকে ফেলবো। অন্যান্য অর্গানালিসও কিন্তু আছে, কিন্তু আমরা সেগুলো আঁকছি না। শুধু যেহেতু আমরা নিউক্লিয়াসের বিভাজনটা দেখাবো সেজন্য নিউক্লিয়াস আঁকার জন্য বড় করে এঁকে নিলাম। এটা হচ্ছে কোষের কি? কোষ প্রাচীর। তোমরা জানো সেল ওয়াল, তাই না? আর এটা কি? যেহেতু আমি উদ্ভিদ কোষে গেছি, প্রাণী কোষ আঁকলে কিন্তু আর এই সেল ওয়ালটা দিতাম না, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কি? সেল মেমব্রেন, তাই না? ওকে, এটা হচ্ছে সেল ওয়াল, এটা হচ্ছে সেল মেমব্রেন। আর এটা কি? নিউক্লিয়ার মেমব্রেন। আমরা যেহেতু নিউক্লিয়াসটাই বড় করে এঁকেছি। তো প্রোফেজ দশায় কি হবে? প্রোফেজ দশায় যে ক্রোমোজোমটা থাকবে সেটা কিন্তু তন্তুর মতো হয়ে থাকবে, একদম খিচিমিচি পাকিয়ে, তাই না? এখন আমরা একটু সেল এটা দেখাই। এখানে কিন্তু আমরা ডাবল করে দেখিয়েছি, এই যে যে ক্রোমোজোম হিসেবে দেখিয়েছি, কিন্তু আসলে ক্রোমোজোম হিসেবে থাকে না। ক্রোমোজোম হিসেবে থাকে না, কিভাবে থাকে? ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে। আমি আরো একটু ভালোভাবে তোমাদের বলি, সেটা হচ্ছে এটা যদি নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের ভেতরে আমরা দুইটা ক্রোমোজোম আঁকলাম। তো এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু হিসেবে আঁকলাম, ঠিক আছে? এরপরে যখন কনডেনসেশন হবে, পানি বিয়োজন হবে, কনডেন্সড হলো, তখন কোষের ভিতরে নিউক্লিয়াসটা ফর্ম করবে এরকম লম্বা লম্বা সুতার মতো।
এখানেও কন্ডেন্স, অর্থাৎ একটা কোষে যখন পানি বিয়োজন হয় কোষের ভেতরে প্রথম অবস্থা কেমন থাকে, নিউক্লিয়াস গুলো ক্রোমাটিন গুলো তন্তু আকারে, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ফাইবার। যখন পানি বিয়োজিত হয় তখন সেটা ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিড যখন আরো পানি বিয়োজিত হয় তখন সে ক্রোমোজোমে আত্মপ্রকাশ করে। ওকে, প্রোফেজ দশায় থাকবে কেমন, এই ক্রোমাটিন ফাইবার রূপে, কারণ তার পানি বিয়োজন শুরু হয়নি কিন্তু যখন আর্লি প্রোফেজ। দেন যখন পানি বিয়োজন শুরু হবে তখন ক্রোমাটিন তন্তুগুলো কি হবে, পেঁচাতে থাকবে, পেঁচিয়ে সরু হতে থাকবে, মোটা হতে থাকবে এবং ছোট হতে থাকবে, এবং তখন তাকে ক্রোমাটিডের মতো দেখা যাবে। এর কিন্তু সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে হাতের মতো দুটো করে ক্রোমাটিড আছে। এরপরে আরো যখন পানি বিয়োজিত হবে তখন তাকে এই ক্রোমোজোমের ন্যায় দেখা যাবে। এই যে আমরা ক্রোমাটিন ফাইবারটা তন্তুটা দেখতে পাচ্ছি, এই তন্তুটাকে যদি আমি এখানে আরেকটু আঁকি, ধরো লালটাকেই আঁকছি, তো এইভাবে আমরা এভাবে পেঁচিয়ে আছে, তাই না? কিন্তু কিন্তু এস ফেজে কি হয়েছে, ডাবল হয়েই আছে, তাই না? এস ফেজে রেপ্লিকেশন কিন্তু তার হয়েছে, ডাবল ফর্মেই আছে, কিন্তু আমরা কি ডাবলে দেখতে পাবো না। এখানেও কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমই ডাবলে আছে, কিন্তু ডাবল আমরা দেখতে পাবো না। কেন? কারণ পানি বিয়োজিত হয়নি, এগুলো একে অপরের সাথে লেগে আছে। যখন পানি বিয়োজিত হচ্ছে, যখন একেবারে মোটা হয়ে যাচ্ছে, তখন এরা ক্রোমোজোমে আত্মপ্রকাশ করছে। ব্যাপারটা ঠিক এরকম, আমি তোমাদের এটা দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে অনেকটা এই থ্রেডের মতো, উলের মতো। দেখো, যখন খোলা অবস্থায় আছে, এটাকে কি তুমি বুঝতে পারবে যে এখানে কয়টা ক্রোমোজোম আছে? বোঝা সম্ভব? সম্ভব না। যখন কিনা পানি বিয়োজিত হবে, অর্থাৎ পানি বিয়োজিত হয়ে খাটো এবং মোটা হতে থাকবে, তখন এটা কি পেঁচাতে থাকবে, নিজের গায়ের উপর, শরীরের উপর পেঁচাতে থাকবে, পেঁচাতে পেঁচাতে খাটো হবে, মোটা হবে, এবং যে কয়টা ক্রোমোজোম হবে সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে মোটা হয়ে পেঁচিয়ে যাবে। অর্থাৎ এখানে যে তন্তুর মতো অবস্থায় আছে, সেখানে কতগুলো ক্রোমোজোম আছে, এখানে কতগুলো ক্রোমোজোম আছে তুমি বুঝতে পারছো না। কিন্তু যখন কিনা পানি বিয়োজন হবে তখন ক্রোমোজোম জয়টাই থাকুক, 46টা ক্রোমোজোম থাকলে 46টাই আলাদা আলাদা হয়ে যাবে ক্রোমাটিডে, এবং দেন আরো পানি বিয়োজিত হলে মেটাফেজ দশায় ঠিক এরকম চেহারা সে নেবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আবার যাই। তো প্রোফেজ দশায় আমরা বুঝতে পারলাম কি হচ্ছে। প্রোফেজ দশায় কি হবে, ক্রোমাটিন তন্তুগুলো থেকে পানি বিয়োজন হতে শুরু করবে, এখান থেকে পানি বিয়োজন হতে শুরু করবে, ধীরে ধীরে ক্রোমাটিন গুলো ক্রোমাটিডে আত্মপ্রকাশ করবে, এবং শেষের দিকে, এই দশার শেষের দিকে, এটা তো আর্লি প্রোফেজ, আর্লি প্রোফেজ, লেট প্রোফেজে এসে স্পিন্ডেল যন্ত্র তৈরি হয়ে যাবে, এবং মেমব্রেন প্রোটিন, এই যে মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এটা কি করতে শুরু করবে, ডিজলভ হতে শুরু করবে। তাহলে আমরা এই দশায় কি কি হয় একটু লিখে ফেলি। সেটা হচ্ছে স্পিন্ডেল ফাইবার, স্পিন্ডেল ফাইবার অ্যাপিয়ার, অর্থাৎ স্পিন্ডেল ফাইবার দেখা যাবে। এই যে স্পিন্ডেল ফাইবার প্রাণী কোষে কিভাবে হবে আর উদ্ভিদ কোষে কিভাবে হবে, এখানে একটু পার্থক্য আছে। উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল দ্বারা হবে, কিন্তু প্রাণী কোষে মাইক্রোটিউবিউল না, সেন্ট্রিওল দ্বারা হবে, এবং সেন্ট্রিওল দ্বারা হলে একটু ভিন্নতা থাকে। এবং আরেকটা ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে ক্রোমোজোম কনডেন্সড হবে, ক্রোমোজোম কনডেন্স, ঘনীভূত, পানি বিয়োজিত হবে, ক্রোমোজোম কনডেন্স হবে এবং স্পিন্ডেল ফাইবার অ্যাপিয়ার হবে। এছাড়া আরো একটা ব্যাপার ঘটতে থাকবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বিভাজন হতে শুরু করবে। শুধু নিউক্লিয়ার মেমব্রেন না, আরো যা যা মেমব্রেন আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন, গলগি বডিজের মেমব্রেন, যাবতীয় মেমব্রেন যারা যারা আছে সবাই ডিজলভ হতে শুরু করবে, এবং সেটা ডিজলভ হয়ে যাবে কোথায়, লেট প্রোফেজ বা প্রি মেটাফেজ স্টেজে। এখন আমরা এই স্টেজটা যাই, পরের স্টেজে আমরা যাই। এটা কি, পরের স্টেজটা কি, আমি আর সেল ওয়ালটা আঁকছি না, নাকি একেই দেই? এখানে কি বলেছি, ডিজলভ হতে শুরু করবে,
নিউক্লিয়ার মেমব্রেন। এবং স্পিন্ডল ফাইবার আগেরটাতেই অ্যাপিয়ার হচ্ছিল, এখানে স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাবে কি দ্বারা, যেহেতু আমি উদ্ভিদ কোষ এঁকেছি, মাইক্রো টিউবিউলস দ্বারা স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাবে। এবং ক্রোমোজোম যে দুটো আছে সেই ক্রোমোজোম দুটো স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হবে। এই যে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হবে এবং যে কোনো জায়গায় যুক্ত কিন্তু হতে পারে। একটা বিষয় যেটা আমি প্রাণী কোষের ক্ষেত্রে বলছিলাম যে এনিম্যাল সেলের অ্যাস্টার তৈরি হয় সেন্ট্রিওল দ্বারা, অর্থাৎ সেন্ট্রিওল তোমরা জানো যে দুইটা অংশের সমন্বয়ে কি সেন্ট্রিওল তৈরি। এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এটা একটা কোষের ভেতরে দুইটা সেন্ট্রিওল। যখন সে স্পিন্ডল তৈরি করতে শুরু করবে তখন সে দুই ধরনের স্পিন্ডল তৈরি করবে। একটা স্পিন্ডল থাকবে এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত, আর একটা থাকবে হচ্ছে শর্ট, যেটা উদ্ভিদ কোষে থাকে না। কি হলো দুই ধরনের, দেখো একটা শর্ট ফাইবার আর একটা লং ফাইবার। এই শর্ট ফাইবার এবং লং ফাইবার এই দুইটা ফাইবার নিয়ে গঠিত হয় হচ্ছে অ্যাস্টার, যেটা উদ্ভিদ কোষে গঠিত হয় না, শুধুমাত্র কোথায় গঠিত হয়, প্রাণী কোষে গঠিত হয় সেন্ট্রিওল দ্বারা। এটা মনে রাখবে তোমরা। আচ্ছা, এখন আমরা প্রাণী কোষে দেখলাম, দেখো দুই ধরনের স্পিন্ডল তৈরি হয়েছে। একটা স্পিন্ডল ফাইবার ইন্টারপোলার, অর্থাৎ এই পোল থেকে শুরু করে এই পোল পর্যন্ত এসেছে, আর আরেকটা স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের সাথে লেগেছে, ক্রোমোজোমের সাথে লেগে পরের পোলে মিশেছে। তাহলে এই স্পিন্ডল ফাইবার, দুই ধরনের স্পিন্ডল ফাইবার এখানে আছে। সেটা হচ্ছে, এটাকে বলা হয় অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। কি বলা হয়, অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। আর এটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার, ডিসকন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার, অথবা এটাকে ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু, ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু, অথবা আরো একটা নাম আছে সেটা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার। তো দুই ধরনের ফাইবার পেলাম আমরা, একটা কি ইন্টারপোলার যেটাকে বলা হয় কন্টিনিউয়াস ফাইবার, আর একটা পেলাম হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন তন্তু বা ট্রাকশন তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার, যা কিনা ক্রোমোজোমের সাথে যুক্ত অবস্থায় থাকবে। এখন ক্রোমোজোমের কোথায় যুক্ত অবস্থায় থাকবে, আমরা এখানে আর একটা ক্রোমোজোম আঁকি। ক্রোমোজোমটা এভাবে আমি আঁকলাম, এটা কি সেন্ট্রোমিয়ার, তাই না? এই অংশটা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে দুটো আর্ম। এই দুটো আর্ম কি এরকম থাকে? তা কিন্তু না, এটা কি ডাবলেট দশায় আছে, তাই না? যখন পানি বেশি বিয়োজন হবে তখন সে দুইটা বাহু আলাদা হয়ে যাবে। এখন এই জায়গাটায় একটা ট্রাকশন তন্তু এসে যুক্ত হয়, এই জায়গাটায় অপরদিকে ট্রাকশন তন্তু যুক্ত হয়। এই যে জায়গাটা, এটাকে বলা হয় কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের যে জায়গায় ট্রাকশন তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার অ্যাড হয় তাকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোরের এটাকে বলা হয় মটর প্রোটিন, কারণ যখন কিনা এই যে মানে ক্রোমোজোমটা, এখানে ক্রোমোজোমের ড্যান্স দেখা যাবে, ক্রোমোজোম নৃত্য, কারণ কি এখানে আর এখানে যুক্ত হয়েছে, কিছুক্ষণ পর আমরা দেখবো ক্রোমোজোম গুলো মাঝে চলে আসছে, তারপরে আবার দেখবো সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুই ক্রোমোজোম দুই মেরুর দিকে রওনা হয়েছে। তো এটাকে বলা হয় ক্রোমোজোমের নৃত্য। তো এই যে কাইনেটোকোর, কাইনেটোকোরের এখানে মটর প্রোটিন, এখানে এটিপি সিনথেসিস হয়, মানে এটিপি ভাঙে, যখন এখান থেকে ক্রোমোজোম মাঝে আসবে, আবার মাঝ থেকে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুই পাশে চলে যাবে, এই সময় এই কাইনেটোকোর শক্তি প্রদান করে থাকে ক্রোমোজোমের চলনকে বিভিন্ন মেরুর দিকে নেয়ার জন্য। তো এখানে কি কি হয় সেটা আমরা আবার আরেকটু লিখে ফেলি। এখানেও ক্রোমোজোম ডিকন্ডেন্স হচ্ছে। আচ্ছা, স্পিন্ডল ফাইবার অ্যাটাচ টু ক্রোমোজোম, স্পিন্ডল ফাইবার অ্যাটাচ টু ক্রোমোজোম। আর ক্রোমোজোম কন্ডেন্স তো হচ্ছেই, মানে কন্ডেন্সড হচ্ছে, আরো ঘনীভূত হচ্ছে, এবং নিউক্লিয়ার মেমব্রেন, এই জায়গায় নিউক্লিয়ার মেমব্রেন, শুধু নিউক্লিয়ার মেমব্রেন না, এন্ডোপ্লাজমিক রেটিকুলার মেমব্রেন, গলগি বডিজ মেমব্রেন, অল মেমব্রেন আর ডিসঅ্যাসোসিয়েট, অল মেমব্রেন আর ডিসঅ্যাসোসিয়েট,
সমস্ত মেমব্রেন এখানে ভাগ হয়ে ডিজলভ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম এই এই দশাতে? লেট প্রোফেজ বা প্রি মেটাফেজ। প্রি মেটাফেজ দশায় আমরা দেখলাম পানি আরো বিয়োজিত হচ্ছে, নিউক্লিয়াস মোটা হচ্ছে এবং স্পেন্ডেল ফাইবার তৈরি হয়ে যাচ্ছে। ক্রোমোজোম স্পেন্ডেল ফাইবারের সাথে কাইনেটোকোরের মটর প্রোটিনের সাহায্যে সংযুক্ত হচ্ছে। দুই ধরনের স্পেন্ডেল ফাইবার দেখা যাচ্ছে এবং সেই দুই ধরনের স্পেন্ডেল ফাইবার, একটা ক্রোমোজোমাল স্পেন্ডেল ফাইবার আর একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেন্ডেল ফাইবার। এবার আমরা পরের ধাপে যাই, মেটাফেজ। আচ্ছা, আমি চ্যাট বক্সে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। কালকে বায়োলজি ক্লাস হবে, মিটিং আইডি বোধহয় তোমাদের কলেজের ফেসবুক পেজেই দেওয়া আছে। আর তেমন কোনো কোশ্চেন নাই। ওকে, এটা আমরা কি মেটাফেজ দশায় আসলাম। মেটাফেজ দশায় এর আগের দশায় আমরা কি দেখেছিলাম? নিউক্লিয়ার মেমব্রেন ডিজলভ হয়ে গিয়েছে। তার মানে কি এখানে আমরা কোনো নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাবো না, শুধুই আমরা স্পেন্ডেল ফাইবার দেখতে পাবো এবং স্পেন্ডেল ফাইবারের মধ্যে ক্রোমোজোম গুলোকে ঠিক মাঝে অবস্থান করতে দেখব। এই জায়গায় ক্রোমোজোম যেহেতু আরো কনডেন্স হয়েছে, এখানে আমরা সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুটো করে বাহু দেখতে পাবো। ওকে, এখন কেন এখানে আসলো দেখো, এর আগের ব্যাপারটাই যেটা ছিল, সেন্ট্রোমিয়ার গুলো মাঝে ছিল, ক্রোমোজোমটা কোথায় ছিল? উপরের দিকে। এটা ছিল এই উত্তর মেরুর দিকে আর এটা ছিল দক্ষিণ মেরুর দিকে। কেন এরা মাঝে আসলো? এই যে কাইনেটোকোরের জায়গায় যে দুইটা ট্রাকশন তন্তু আছে, এই তন্তুগুলো আসলে একে অপরকে টানতে থাকে। যেমন এই এখানে এই পাশের মেরুটা, সুতাটা ক্রোমোজোমকে এদিকে ধরে টান দিবে, এই পাশের সুতাটা ক্রোমোজোমকে এদিকে ধরে টানতে থাকবে। অর্থাৎ দুই পাশে যখন প্রেসার হবে তখন দুজনই পাশাপাশি টানছে, টানতে টানতে কি হবে, ক্রোমোজোমটা ঠিক মাঝখানে এসে থেমে যাবে। অর্থাৎ এই পাশের সুতার টানও যেমন, আবার এই পাশের সুতাও টানছে। দুজনেই যখন টানছে তখন দুজনের টানই তো মোটামুটি সমান। তো সেক্ষেত্রে কি হবে, ক্রোমোজোম গুলো কোথায় এসে অবস্থান করবে? মাঝে এসে অবস্থান করতে থাকবে। তো এটাই মেনলি মেটাফেজ দশার বৈশিষ্ট্য। মেটাফেজ দশার বৈশিষ্ট্য হচ্ছে কি, ক্রোমোজোম গুলো অ্যালাইন করবে ঠিক মাঝে, মাঝে এসে অবস্থান করাটাকে বলা হয় মেটাকাইনেসিস। আচ্ছা, কি হলো, ক্রোমোজোম গুলো অ্যালাইন করবে কোথায়? মাঝ বরাবর, অন দা ইকুয়েটোরিয়াল। মাঝের এই এই মাঝ বরাবরটাকে বলা হয় কি বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল অঞ্চল, আর এটা কি পোল বা মেরু অঞ্চল, অন দা ইকুয়েটোরিয়াল প্লেট বা জোন। ক্রোমোজোম অ্যালাইন অন দা ইকুয়েটোরিয়াল প্লেট, ক্রোমোজোমটা মাঝে চলে আসছে। এরপরে আমরা দেখব অ্যানাফেজ দশা। এর পরের দশায় আমরা চলে যাই। দুইটা পোল অ্যানাফেজ দশা। এই দশা মেটাফেজ দশার শেষেই কিন্তু সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। মেটাফেজ দশার ঠিক শেষের দিকে সেন্ট্রোমিয়ার ভাগ হতে শুরু করবে। এরকম আছে তো, এই যে এই দশাটা এইভাবে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে। যদি তাই ভাগ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেন্ট্রোমিয়ার সহ একটা ক্রোমোজোম, সরি
সেন্ট্রোমিয়ার সহ একটা ক্রোমোজোম এদিকে যেতে শুরু করবে এবং একটা ক্রোমোজোম এদিকে যেতে শুরু করবে। তো পরের দশা অর্থাৎ অ্যানাফেজ, অ্যানাফেজ এটাকে বলা হয় গতি দশা, অর্থাৎ সেন্ট্রোমিয়ার কি ভাগ হয়ে যায়, মেটাফেজের শেষের দিকে ভাগ হতে শুরু করে, অ্যানাফেজে পুরো ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলে কি হয়, ক্রোমোজোমের স্পেন্ডেল ফাইবার কিন্তু তখনও টানছে, এই ফাইবারটা এদিকে টানছে, এই ফাইবারটা এদিকে টানছে। সো টানের কারণে এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার যেহেতু ভাগ হয়ে গেছে, এক একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে গিয়ে দুইটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। এটা একটা ক্রোমোজোম হয়েছে, এটা একটা ক্রোমোজোম হয়েছে। এখানে আরো এক ধরনের ফাইবার বা তন্তুর উদ্ভব হয়, এই যে দেখো মাঝ বরাবর, এটাকে বলা হয় ইন্টারজোনাল ফাইবার। কি বলা হয়, ইন্টারজোনাল ফাইবার। এই ফাইবারটা কি করে, এই ক্রোমাটিডকে ক্রোমোজোমকে এদিকে পুশ করে এবং এই ক্রোমোজোমকে এদিকে পুশ করে, অর্থাৎ একদিকে এদিকে পুল হচ্ছে, টান হচ্ছে, এবং নিচের দিকে আবার পুশ হচ্ছে, ঠেলে দিচ্ছে। তাতে কি হচ্ছে, এই ক্রোমোজোম গুলো পরস্পর বিপরীত মেরুর দিকে রওনা হচ্ছে। অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো, অপত্য ক্রোমোজোম গুলো পরস্পর বিপরীত মেরুর দিকে রওনা দিচ্ছে। তো বিপরীত মেরুর দিকে যখন রওনা দেয় তখন এই ক্রোমোজোম গুলোর চেহারা বিভিন্ন রকম দেখা যায়, ইংলিশ লেটার গুলোর মধ্যে বিভিন্ন রকম দেখা যায়। সেই রকমগুলো কি কি দেখো, যদি ক্রোমোজোমটা মেটাসেন্ট্রিক হয়, মেটাসেন্ট্রিক মানে কি, একটা ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করছে, তাহলে যখন সেন্ট্রোমিয়ারকে ধরে টান দিচ্ছে, এখানে টান দিচ্ছে, তাহলে বাহুগুলো ঠিক এরকম দেখা যাবে, তাই না, অর্থাৎ ইংরেজি ভি অক্ষরের ন্যায়। যদি এটা মেটাসেন্ট্রিক, যদি সাব মেটাসেন্ট্রিক হয়, অর্থাৎ ক্রোমোজোমের একটা বাহু একটু বড়, সেন্ট্রোমিয়ারটা একটু পাশে ছড়ানো, সেক্ষেত্রে যখন ক্রোমোজোমকে সুতা টান দিবে তখন এরকম হবে, এরকম হবে, অর্থাৎ ইংরেজি কি এল অক্ষরের মতো হবে যদি সাবমেটাসেন্ট্রিক হয়। যদি অ্যাক্রোসেন্ট্রিক হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা একদমই শেষের দিকে অবস্থান করছে, একটা বাহু অনেক বড় একটা বাহু অনেক ছোট, সেক্ষেত্রে টান দিলে কেমন হবে, একদম এরকম হয়ে এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ইংরেজি যে অক্ষরের মতো। আর যদি টেলোসেন্ট্রিক হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার একেবারেই মাথায় অবস্থান করে, যদি টান দেয় তাহলে ইংরেজি আই অক্ষরের মতো হয়, অর্থাৎ এটা সাবমেটাসেন্ট্রিকে, এটা অ্যাক্রোসেন্ট্রিকে, আর এটা টেলোসেন্ট্রিক। অর্থাৎ ক্রোমোজোম গুলো যখন পরস্পর বিপরীত মেরুর দিকে যাবে তখন তারা বিভিন্ন এই যাত্রা পথে বিভিন্ন চেহারা শো করতে থাকবে, ইংরেজি ভি এল জে আই অক্ষরের মতো। ওকে, আমরা এই অ্যানাফেজ দশায় কি কি বৈশিষ্ট্য দেখলাম সেটা আমরা একটু লিখে ফেলি। দেখলাম হচ্ছে সেন্ট্রোমিয়ার ডিভাইড হয়ে গেল, সেন্ট্রোমিয়ার ডিভাইড হলো। আর কি হলো, সিস্টার ক্রোমাটিড মুভ টু অপোজিট পোল। এই যে সিস্টার ক্রোমাটিড গুলো, অর্থাৎ দুইটা যে ক্রোমাটিড তৈরি হলো, অপত্য ক্রোমোজোম তৈরি হলো, নিউলি যে নতুন ক্রোমোজোম গুলো তৈরি হলো, সেই ক্রোমোজোম গুলো মুভ টু অপোজিট পোল, অপোজিট পোলের দিকে রওনা দিচ্ছে। এবার আমাদের শেষ ধাপ টেলোফেজ, সেই প্রিম্যাটের টি ফেজ, সর্বশেষ ধাপ। এই ধাপটা খুব মজার, প্রোফেজে যা যা হয়েছিল ঠিক তার অপোজিট কাজগুলো হবে, অর্থাৎ প্রোফেজে কি কি হয়েছিল বলো, নিউক্লিয়ার মেমব্রেন ডিজলভ হতে শুরু করেছিল, তো এখানে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হতে শুরু করবে। ক্রোমোজোম আমরা কয়টা পেয়েছি, দুটা পেয়েছি, তাই না, সময় শেষের দিকে, আমি আর এখন কালার ব্যবহার করছি না, আচ্ছা দেই তাও, দুটা ক্রোমোজোম পেয়েছি। সরি, একটা
আমরা দুটা ক্রোমোজোম পেলাম। নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হতে দেখছি। এছাড়া এই যে ক্রোমোজোম গুলো ছিল আবার তারা কি হবে, ক্রোমাটিডে ফিরে যাবে। তার মানে কি, পানি যোজন হতে শুরু করবে। পানি যোজন হতে শুরু করলে খুলে যাবে, সুতা খুলে যাবে, লালটারও সুতা খুলে যাবে। ওকে, তাহলে কি হলো, এবং আলাদা আলাদা এখানে যে আলাদা আলাদা মেমব্রেন, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন ডিজলভ হয়েছিল প্রোফেজ দশায়, গলগি বডিজ এর মেমব্রেন ডিজলভ হয়েছে, যত মেমব্রেন ডিজলভ হয়েছিল সব মেমব্রেন গুলো আবার তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে। ক্রোমোজোমের পানি বিয়োজন ঘটেছিল প্রোফেজ দশায়, এখানে পানি যোজন শুরু হয়ে ক্রোমোজোমের আবার তন্তু খুলে গিয়ে সেই ক্রোমাটিডে থেকে ক্রোমাটিন তন্তুতে পরিণত হবে। এছাড়া স্পিন্ডেল ফাইবার তৈরি হওয়া শুরু করেছিল সেই প্রোফেজ দশায়, এখানে শেষে আবার কি হবে, স্পিন্ডেল ফাইবারও ডিজলভ হতে শুরু করবে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে যাবে, দুই পাশে দুটো নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই দশায় আমরা কি কি পেলাম সেটা একটু লিখে ফেলি। নিউক্লিয়ার মেমব্রেন রিফর্ম হলো, তাই না? কি হলো, নিউক্লিয়ার মেমব্রেন রিফর্ম হলো, ক্রোমোজোম ডিকন্ডেন্স হলো, ক্রোমোজোম ডিকন্ডেন্স অর্থাৎ পানি আবার যোজন হতে শুরু করলো, এবং স্পেন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার হলো, স্পেন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার। ওকে, এই দশার শেষেই প্রাণী কোষে হলে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের এখানে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রাণী কোষে টেলোফেজ দশার পরে কি সাইটোকাইনেসিস, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এই টেলোফেজ দশার শেষের দিকেই শুরু হয়, কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিস শুরু হয় হচ্ছে অ্যানাফেজ দশার শেষে। কি, প্রাণী কোষের সাইটোকাইনেসিস শুরু হবে এখানে অ্যানাফেজ দশার শেষে, এবং উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস শুরু হবে কখন, টেলোফেজ দশার শেষে। কিভাবে সাইটোকাইনেসিস শুরু হয়, আমরা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা দেখি। দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গিয়েছে, ক্রোমোজোম গুলো ডিকন্ডেন্স হয়েছে, প্রথমে মাঝখানে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পিচেস, অর্থাৎ ছোট ছোট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খণ্ড, যেটাকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট, এবং গলগি ভেসিকলস, ছোট ছোট গলগি ভেসিকলস মাঝখানে এসে জমা হতে শুরু করবে, অর্থাৎ ঠিক মাঝ বরাবর, টেলোফেজ দশায় মাঝ বরাবর জমা হতে শুরু করবে, অর্থাৎ প্লেট তৈরি করবে, এটাকে বলা হয় সেল প্লেট। সেল প্লেট তৈরি করবে, সেল প্লেটের পরবর্তীতে এই যে উপরের লেয়ার এবং এই পাশের উপরের লেয়ার, এই দুটো লেয়ার তৈরি হবে হচ্ছে সেল মেমব্রেনে। এটা হবে এই কোষের সেল মেমব্রেন এবং এটা হবে এই কোষের সেল মেমব্রেন। মাঝখানে মাঝ বরাবর এই ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি ভেসিকলস যেগুলো ছিল সেগুলো ডিজলভ হবে, ডিজলভ হয়ে ক্যালসিয়াম পেকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা প্রাইমারি সেল ওয়াল তৈরি করবে, সরি মিডল ল্যামেলা তৈরি করবে, মধ্য পর্দা বা মিডল ল্যামেলা, যেটাকে বলা হয় কি সিমেন্টিং ম্যাটেরিয়াল, সিমেন্টের মতো, যে পাশাপাশি দুইটা কোষকে জোড়া লাগে থাকতে সহায়তা করে। তাহলে এটা কি মিডল ল্যামেলা তৈরি করবে, মিডল ল্যামেলা তৈরি করবে, এবং মিডল ল্যামেলার উপরে আবার বিভিন্ন সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি জমা হয়ে প্রাইমারি সেল ওয়াল দেবে, প্রাইমারি সেল ওয়াল তৈরি করবে, এবং এটা ধীরে ধীরে একদম এই কোষের এই মাথা পর্যন্ত পৌঁছে যাবে। এভাবে একটা উদ্ভিদ কোষ দুটো উদ্ভিদ কোষে পরিণত হয়। তো কি হলো, প্রথমে ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকলস যুক্ত হবে, এরপরে একদম ভেতরের দিকে যেখানে সাইটোপ্লাজমের লেয়ার, সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে, দুইটা সেল মেমব্রেন তৈরি হবে, এবং মাঝখানে ক্যালসিয়াম পেকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা কি তৈরি হবে, মিডল ল্যামেলা, মিডল ল্যামেলার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি জমা হয়ে তৈরি হবে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, এবং এরপরে দুটো কোষ আলাদা হয়ে যাবে। কিন্তু যদি প্রাণী কোষ হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে,
বলেছিলাম কি অ্যানাফেজ দশার শেষেই এখানে শুরু হয়ে যাবে ফারোইং বা খাস তৈরি হতে শুরু করবে। এই খাসটা ধীরে ধীরে পরস্পরকে স্পর্শ করবে, স্পর্শ করার মাধ্যমে দুটো কোষে পরিণত হয়ে যাবে। আর এখানে মাঝখান থেকে দেখো এনিম্যাল সেলে দুই পাশ থেকে কোষ সৃষ্টি শুরু হয়, কিন্তু প্ল্যান্ট সেলে মাঝখান থেকে কোষ প্লেট তৈরি হওয়া শুরু হয়। এই হলো এনিম্যাল এবং প্ল্যান্টের মধ্যে কোষ প্রাচীর তৈরি হওয়ার সম্পর্কে। আচ্ছা শিক্ষার্থীরা, আমাদের আসলে সময় শেষ। আমরা একটু মোটামুটি এই ছিল আমাদের সাইটোপ্লাজমিক কোষ বিভাজনের বিভিন্ন অংশ। আমরা একটু এখানে চলে যাই। এই যে প্রোফেজ দশা, দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, প্রোফেজ দশায় কি হচ্ছে, নিউক্লিয়াস ডিজলভ হতে শুরু করবে এবং ক্রোমাটিন তন্তু খাটো মোটা হবে, ক্রোমাটিডে পরিণত হবে, স্পিন্ডল তৈরির সূচনা হবে। এটা একটা প্রাণীজ কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এরপরে প্রোমেটাফেজ দশায় স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাবে এবং স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম গুলো যুক্ত হবে। এখানে অ্যাস্টার রশ্মি তৈরি হবে, কিন্তু উদ্ভিদ কোষে অ্যাস্টার রশ্মি তৈরি হয় না। এরপরে মাইটোসিস এর মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলো মাঝে চলে আসবে। অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে এবং দুটো করে অপত্য ক্রোমাটিড তৈরি হবে, যেটা কিনা পাশে দুই পোলের দিকে রওনা হবে। টেলোফেজ দশায় দুটো নিউক্লিয়াস আবার তৈরি হয়ে যাবে, দুটো নিউক্লিয়াস, স্পিন্ডল ফাইবার ডিজলভ হতে শুরু করবে এবং সাইটোকাইনেসিস দশা বা কোষ প্লেট তৈরি হবে। এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে এখানে পুরো কোষ প্রাচীর তৈরিকরণের মাধ্যমে দুটো আলাদা কোষে বিভাজিত হবে। শিক্ষার্থীরা, আমাদের মোটামুটি আজকের ক্লাস, ও আচ্ছা, কোষ বিভাজনের কিছু জৈবিক গুরুত্ব আছে। গুরুত্ব হচ্ছে দৈহিক আকার ও আকৃতি বৃদ্ধি। তোমরা জানো যে দেহের আকার বৃদ্ধি হয় এবং কোষও বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রজনন, ক্ষতস্থান পুনর্গঠন, ক্রোমোজোমের নিত্যতা। আমরা এই ক্লাসটা আবার লাস্টের দিন অর্থাৎ মাইটোসিস এবং মিওসিসের যখন গুরুত্ব পড়বো তখন এই জৈবিক গুরুত্বগুলো দুটোই একসাথে আবারও ভালো মতো বলবো। তোমাদের সবার বাড়ির কাজ হচ্ছে মাইটোসিসের সকল ধাপের চিহ্নিত চিত্র আঁকবে এবং এটা একে আমি যদি ক্লাসটাকে কলেজের ফেসবুক পেজে দেই, তোমরা সেখানে কমেন্ট আকারে এই বাড়ির কাজটা তোমরা ছবি তুলে দিয়ে দিতে পারো, অথবা নিজেদের নাম রোল লিখে জাস্ট ছবি তুলে প্রেজেন্ট করতে পারো। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের কারো কোনো কোশ্চেন নাই তো? কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো নির্ভয়ে, কারণ আমার অনেক সময় বলাই হয়তো স্লিপ অফ টাং হয়ে যায়, অনেক কিছু ভুল বলে ফেলি। তোমরা বুঝতে যদি না পারো আমাকে কোশ্চেন করবে। ওকে, থ্যাংক ইউ।